স্রোতকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য এবার আটঘাট বেঁধে বরযাত্রী নিয়ে স্রোতদের বাড়িতে হাজির হলো সার্থক। এখন তোরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকদের গোটা পরিবার যখন বরযাত্রী নিয়ে রাইদের দরজার বাইরে এসে উপস্থিত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে রাই তখনও ভাবতে থাকে যে অনির্বাণ তুমি কোথায়, তোমাকেই সকলে মিলে খুঁজছে। এখন এই না মা আবার আমাকে জিজ্ঞেস করে বসে তোমার কথা, তখন আমি মাকে কী জবাব দিব। ওদিকে বলতে না বলতেই রাইয়ের মা যখন রাইয়ের বৌমনিকে বলতে থাকে যে মিষ্টি তুমি বরঞ্চ সার্থককে বরণ করে নাও। ওদিকে বরণের আগ মুহূর্তেই রাইয়ের মা রাইকে জেরা করে বলতে থাকে যে হ্যাঁ রে, সকলে মিলে আমাকে প্রশ্ন করছে যে আপনার মেজো জামাই আসছে না কেন। এখন মেজো জামাই কেন আসছে না সেটা তো কম বেশি সকলেই জেনে গিয়েছে, আর যে না জানবে তাকেও নিশ্চয়ই সকলে মিলে জানিয়ে দিবে। কিন্তু তার থেকেও বড় কথা, বড় জামাই থাকতেও কেন এখন আসছে না বলতো? ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি? তুই একবার ওকে ফোন করে জিজ্ঞেস করেছিস? তুই এখনো পর্যন্ত ওকে ফোন করিসনি কেন বলতো? রাই বলতে থাকে যে মা আমি কখন থেকে ওকে ফোন করারই তো চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ওর সাথে আমি কথা বলতে পারছি না, কারণ কোনো মতেই ওর ফোনটা ও অন করছে না। তাহলে আমি কী করতে পারি বলো তো? ও বাড়িতে ফোন করেছিলাম, ও বাড়িতেও কেউ ফোন ধরছে না, তাহলে আমি কী করতে পারি বলো তো? এখন এই মুহূর্তে আমার কাছে একটাই অপশন অবশিষ্ট রয়ে গিয়েছে, একবার আমাকেও বাড়িতে গিয়ে দেখতে হবে যে অনির্বাণ কোথায় আছে না আছে। ওদিকে কথা বললাম তো রায়ের মা বলতে থাকে যে একদম না, এই বিয়ের আসর ছেড়ে বাড়ি ভর্তি গেস্ট ছেড়ে তুই কোনো মতে এখান থেকে সরবি না, কারণ আর যাই হোক না কেন আমি কিন্তু স্রোতের মুখে এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ ও যদি তোকে একবার না দেখতে পায় তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে ও কীরকম চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। তখন কিন্তু আর যাই হোক না কেন ও বিয়ের পিড়িতে বসতে যাবে না। তাই রাইম তোকে আগে ভাগেই সাবধান করে দিলাম, এরকম কোনো কাজ করার চেষ্টা করিস না। তুই বরঞ্চ দেখ না একবার অফিসে ফোন করে যে আদৌ অনির্বাণ অফিসে গিয়েছে কিনা। ওদিকে কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা দিদি, আমার একটা আপনার কাছে অনুরোধ ছিল। আমার না আর ঘরের লক্ষ্মীকে দেখার জন্য তর্স হয়েছে না, যদি বিয়ের পিড়িতে আনার আগে আমি ওর সাথে একবার গিয়ে একটু আলাপ করতে পারি তাহলে একটু ভালো হতো, আপনার যদি আপত্তি না থাকে। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে এই মা দাদা আপনি কী বলছেন, আপনাদের বাড়িরই তো বউ, তাহলে আপনি যদি দেখতেও চান তাতে কী সেটা তো আপত্তি হবে আমার বলুন তো? আপনি তো নিজের মেয়ের মতনই ওকে সবসময় স্নেহ করেছেন, তাহলে আজকে যদি ওকে কোণে ভেসে আপনি দেখতেও চান তাতেই বা কী বলুন তো? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আঙ্কেল আপনি যান, আমি বরঞ্চ একটু আসছি ওদিকে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এখানে কোয়েলও কোনো মতে ফোন ধরছে না, এখন যদি কোনো মতে আমি ও বাড়ি না যেতে পারি তাহলে আমি অনির্বাণের খোঁজ কোথা থেকে আনবো? হায় ঠাকুর তুমি একটু হলেও আমাকে সহায়তা করো। ওদিকে এটা বলতে না বলতে কোয়েলকে আরও একবার ফোন করা মাত্র দিয়া কোয়েলের ফোনটা রিসিভ করে বলতে থাকে যে আন্টি, মা তো অনি আঙ্কেলের রুমে গিয়েছে, তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। তখন এই কথা বলা মাত্র রাই ঘাবড়ে যায়। রাই বলতে থাকে যে কোয়েল নতুন করেও আবার চক্রান্ত শুরু করে দেয়নি তো অনির্বাণের সাথে, যার ফলে কিনা অনির্বাণ সেখান থেকে বেরোতে পারছে না? একবার কি আমি ও বাড়িতে যাবো? ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, আমার অনির্বাণের উপরে দীর্ঘ বিশ্বাস আছে, ও নির্ঘাত সেই ম্যাটারটা সলভ করে তারপরেই হয়তো বা আসবে, আমি বরঞ্চ ওকে ওর মতো করে ছেড়ে দিই। ওদিকে কথা বলা মাত্র স্রোতের কাছে গিয়ে স্রোতের হাতে একটা হার দিয়ে বলতে থাকে যে মারে আমার বড্ড ইচ্ছা যে সার্থকের মায়ের এই শেষ স্মৃতিটুকু তুই পড়ে অন্তত বিয়ের পিড়িতে বিয়ে করতে বসবি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আঙ্কেল তোমার এই বিশ্বাসের মর্যাদা আমি শেষ পর্যন্ত রাখতে পারলেই হয়, তুমি যখন এত স্নেহ করে এনেছো তাহলে তুমি বরঞ্চ পড়িয়ে দাও। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।